লেখিকা অদিতি ঘোষের যে রং রাঙায় মন। নিজেকে বাঁচাতে পড়িকি মরি করে গলির রাস্তা দিয়ে ছুটে চলেছে কাজল। ওর হাত থেকে গোলাপি আবিরের প্যাকেটটা ছিটকে পড়তেই কিছুটা ছড়িয়ে গেছে রাস্তায়। সেটা তোলার চেষ্টা করেনিও। সামান্য কয়েক টাকার আবিরের জন্য আফসোস করার মতো মনের অবস্থা এখন ওর নেই। ছুটতে ছুটতে বারবার পেছনের দিকে তাকাচ্ছেও, দেখতে পাচ্ছে না কাউকে, তবু কিছুতে নিশ্চিন্ত হতে পারছে না। কেবলই মনে পড়ে যাচ্ছে একটু আগের বলা ললিতের কথাটা। কিছুটা দূর থেকে কাজলকে আসতে দেখে গলা চড়িয়ে ললিত বলেছিল, আমাদের কপালটাই দেখছি মন্দ, সুন্দরীরা আজ আর এদিকে পা রাখলো না কেউই। একাই আসছে ওই ঝোড়ো কাকটা। ওকে আবির মাখিয়ে হাত নষ্ট আর কে করবে বল? ললিতের কথা হয়তো 100% ঠিক। কাজলের নিজেরও সেটাই মনে হয়। ওর মতো শ্রীহীন মুখে আবির মাখিয়ে আবির নষ্ট করতে চাইবে কেন কোনো ছেলে? সৃষ্টিকর্তাকে সেই মুহূর্তে মনে মনে ধন্যবাদ জানিয়েছিল কাজল, ওকে রূপহীনা করে সৃষ্টি করার জন্য। কারণ নিজেকে যতই খারাপ দেখতে হোক না কেন, যার তার হাতে আবির মাখার ইচ্ছে ওর নেই। কথাটা ললিত ওকে শুনিয়ে শুনিয়ে বললেও এটা শুধু ওর একার মনের কথা ছিল না নিশ্চয়ই, পুরো দলটারই সমর্থন ছিল এতে। তা না হলে ললিতের কথা শুনে সবাই মিলে অমন ব্যঙ্গের হাসি হেসে উঠত না। কিন্তু ওদের মতো রগবাজ ছেলেগুলোরও যার মুখে রং মাখাতে রুচি হয় না, তার পেছনে ধাওয়া করার উদ্দেশ্যটা তাহলে কি? কেন ওর পেছন পেছন আসছে অনন্ত নামের ওই তামাটে চুলের গুন্ডা টাইপের ছেলেটা? কি চায় ও? তবে কি কোনো অসৎ অভিসন্ধি আছে ওর? গলির মধ্যে ঢুকে পড়ে তাহলে কি চরম ভুল করে ফেললো কাজল? আর ভাবতে পারছে না কাজল। দুপুর 1:45 বেজে গেছে। এখন কোনো রকমে বাড়িতে ঢুকে পড়তে পারলেই শান্তি। সোনালীদের বাড়ি রাধা গোবিন্দের দোল উৎসব প্রায় 100 বছরের পুরনো। দাদুর মুখে সে কথা শুনেছে কাজল। খুব ধুমধাম হতো আগে, জাঁকজমক কিছুটা কমলেও এখনো মন্দ হয় না উৎসব। দোল খেলার আগে রাধা গোবিন্দের বাল্যভোগের প্রসাদ দেওয়া হয়। লুচি তরকারি মিষ্টি রাবড়ি সবই দেওয়া হয় বাল্যভোগের সময়। পেট ভরে প্রসাদ খেয়ে দোল খেলতে শুরু করে সবাই। কাজল অবশ্য একা যায় না সোনালীদের বাড়ি, যায় উত্তর পাড়ার ও দক্ষিণ পাড়ার আরও কয়েকজন বন্ধুও। সে প্রাইমারিতে পড়ার সময় থেকে প্রতি বছর দোলের দিন ওরা সবাই মিলে যায় ওখানে। উত্তর পাড়ার মেয়েরা অন্য রাস্তা দিয়ে যায়, এই রাস্তায় কখনো আসেনি ওরা। তবে আগে দক্ষিণ পাড়ার দেবযানী জবা ডাকতে আসতো কাজলকে। কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে থেকে ব্যাপারটা উল্টো হয়ে গেছে। দেবযানী আর জবার মা একই কথা বলেছেন, তাদের মেয়েদের নজর কাড়া রূপ, তাই মেয়েদের এদিকে পাঠাতে সাহস হয় না তাদের। ভয়টা অবশ্য পূর্ব পাড়ার ওই আড্ডাবাজ ছেলেগুলোকে। সেই থেকে কাজলের ওপর ভার পড়েছে ওদের ডেকে নিয়ে যাওয়ার। প্রতিবারই ও যখন সোনালীদের বাড়িতে যায় তখন পূর্ব পাড়ায় চৌমাথার মোড়টায় দাঁড়িয়ে থাকে এই ছেলেগুলো। তবে ওকে কখনো কেউ কিছু বলে না। ফেরার সময় মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে যায় দেবযানী জবা মঞ্জুলা। রং আর আবিরে ভূত হয়ে বাড়ি ফেরে ওরা, তবুও ওদের দেখে সিটি দেয় ছেলেগুলো। তাই এবছর আর ওরা আসেনি মোড় পর্যন্ত, কাজল একাই আসছিল। কিন্তু ওর মতো অসুন্দরীরও যে বিপদ আসতে পারে অন্যভাবে, সে কথা মাথায় আসেনি কাজলের। রায়পাড়াটা পেরিয়ে এসেছিল কাজল। এবার জোড়া শিব মন্দির পেরোলেই মেইন রাস্তায় উঠে যাবে, তারপর 2-3 মিনিটেই ঢুকে যাবে বাড়িতে। মন্দির চত্বরটা এখন শুনশান। যে ধাবা করেছিল সে অনন্ত দত্তকে দেখা যায়নি আর। অনন্ত দত্তকে ভালো করে চেনে কাজল। এখানকার বড় সারের দোকান ওর বাবার, অমর দত্ত। বাড়ির অবস্থা ভালো, কদিন মাত্র কলেজ গিয়েই পড়াশোনায় ইতি টেনেছে অনন্ত। বাবার সঙ্গে দোকানে থাকে, এখন আবার ললিতদের দলে ভিড়েছে। মনে হচ্ছে ভয় দেখাতে পিছু পিছু কিছুটা এসেছিল, ফিরে গিয়ে নিশ্চয়ই আবার আড্ডায় মশগুল হয়ে গেছে। অনেকটা নিশ্চিন্ত হলো কাজল। বড্ড ছুটেছে এতক্ষণ, একটু জিরিয়ে নেওয়ার জন্য মন্দিরের সিঁড়িতে বসবে বলে ভাবছিল। তার আগেই সাইকেল নিয়ে একেবারে সামনে এসে দাঁড়ালো অনন্ত দত্ত। দুপুর 1টা বাজছে, রং খেলে যে যার বাড়িতে ঢুকে গেছে। আশেপাশে কেউ নেই, ভয়ে শরীরটা শিথিল হয়ে আসছে কাজলের। অনন্তের মধ্যে কিন্তু কোনো ভাবান্তর নেই। ও স্বাভাবিক গলায় বলল, তুমি তো 3rd ইয়ারে পড়ো, যথেষ্ট বড় হয়েছো। অকারণে এত ভয় পাচ্ছ কেন? আমাকে এত দূর আসতে হতো না যদি না তুমি ছুট লাগাতে। আমি তোমাকে সামান্য একটা কথা বলতে চেয়েছিলাম, তুমি ভুল বুঝে ছুটলে। তোমার ভুল ভাঙাতে এত দূর আসতে হলো। কথা বলার মতো অবস্থায় নেই কাজল, ভয়ে বুক ধুকপুক করছে। তবু সাহস সঞ্চয় করার চেষ্টা করলো। বলুন, কি বলবেন? ললিত তারির নেশায় তোমাকে যেটা বলছে তার জন্য ক্ষমা চাইতে এসেছি আমি।
শুধু ললিতদা কেন, সবাই তো এনজয় করেছেন ব্যাপারটা। না, সবাই নয়, আমি হাসিনি, কারণ আমার খারাপ লেগেছিল। আসলে ওরা অনেকেই আজ সিদ্ধির বদলে তাড়ি খেয়েছে, তাই। কাজল মুখ ফসকে বলে ফেলল, এসবই তো করেন আপনারা, আপনাদের ভয়ে আমার বন্ধুরা এই রাস্তায় আসতে সাহস পায় না। সেটাই তো বুঝে উঠতে পারছি না, কিসের ভয় এত? ছুটি ছাটায় বটতলায় বেদিটায় বসে একটু আড্ডা দিই আমরা। কেউ কেউ একটু বেশি উৎসাহী ও অবাধ্য, বারণ করলেও কথা শোনে না। মজা করতে সিটিডিটি দেয় তারাই, কিন্তু আমাদের ওই দলটা কখনো কারো কোনো ক্ষতি করেছে বলে শুনেছ কি? অনন্তের কথার উত্তর খুঁজে পাচ্ছে না কাজল। সত্যি কখনো কোনো মেয়ের শ্লীলতাহানি তো দূরের কথা, কারো গায়ে হাত দেওয়ার মতো গর্হিত কাজও করেননি রগবাজগুলো। করলে সেটা চাপা থাকতো না। কথা ঘোরাতে চেষ্টা করলো। সে যাই হোক, ললিতদার কথাটা তো মিথ্যে নয়। কুরুপাকে কুরুপা বললে অন্যায় কি? শুনেছি নেশার সময় মানুষের মুখ দিয়ে মনের কথা বেরিয়ে আসে, সেটাই করেছে ওরা। তার জন্য আপনার ক্ষমা চাওয়ার কি আছে? আপনি এবার রাস্তা ছাড়ুন, আমি বাড়ি যাব। সে তো যাবেই, কিন্তু যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা আগে করতে দাও। কাজল ভয়ে ভয়ে তাকালো অনন্তের মুখের দিকে। কি উদ্দেশ্যে? প্রায়শ্চিত্ত করতে। বুঝলেন না নিশ্চয়ই, ললিতের হয়ে প্রায়শ্চিত্ত করতে চাই আমি। আসলে আমি মনে করি না যে আবির মাখানোর জন্য সব ছেলেরাই শুধু সুন্দর মুখ খোঁজে, কেউ কেউ মনের মতো মানুষও খোঁজে। যদি তুমি অনুমতি দাও তাহলে আজ তোমাকে একটু আবির মাখাতে চাই আমি। এতে ভয় পাবার কিছু নেই, ভয়টা আস্তে আস্তে চলে গেছে অনেকটা। কাজল বলল, আমার মতো ঝোড়ো কাককে আবির মাখাতে চাইছেন কেন? করুণা করার ইচ্ছে হয়েছে বুঝি? না, আমি সাদা মনের মানুষ, বিশেষ জ্ঞান নেই আমার। তোমাদের মতো পড়াশোনায় ভালো ছিলাম না কোনো কালেই, বেশি গুছিয়ে কথাও বলতে পারি না। তবে এটুকু বলতে পারি যে কোনো মানুষকে করুণা করার মতো স্পর্ধা আমার নেই। আর একটা কথা না বলে আজ পারছি না, সত্যি তোমাকে আমার ভালো লাগে। যদি আজ তুমি আমার হাতে আবির মাখো তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত হোলিতে তোমাকে আবির মাখানোর জন্য তৈরি থাকবো আমি। কি যাতা বলছেন? আমার তো মনে হচ্ছে আপনিও তাড়ি খেয়েছেন। তা না হলে এমন অদ্ভুত কথা কেউ বলে? আমার না হয় এই রূপ নিয়ে বিয়ে টিয়ে হবে না, ধরেই নিয়েছেন আপনি, কিন্তু আপনার স্ত্রী অ্যালাউ করবে কেন সেটা? অবশ্য লুকিয়ে চুরিয়ে অনেকেই অনেককে আবির মাখাতে পারে, কিন্তু আমাকে আবির মাখিয়ে আপনার কি লাভ সেটাই তো বুঝতে পারছি না। অনন্ত বলল, সেসব পরে বুঝবে, আগে পড়াশোনা কমপ্লিট করো তো। নিশ্চয়ই আমার মতো মাঝ রাস্তায় থেমে যেতে চাও না। আমিও অবশ্য চাই তুমি পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হও, নিজেকে প্রমাণ করো সকলের কাছে। তবে আপাতত কথা না বাড়িয়ে চোখটা বন্ধ করো একবার। আদেশের মতো শোনালো অনন্তের কথাটা। বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কাজল। ওর দুটো গালে ও কপালে আবির মাখিয়ে দিয়ে অনন্ত বলল, আমাকে মাখাবে না তুমি? ঠোঁটের কোণে হাসি খেলে গেল কাজলের। অনন্তের হাতের প্যাকেট থেকে একটু আবির নিয়ে ওর গালে মাখিয়ে দিয়েই চোখ বন্ধ করলো। কাজল যে লজ্জা পেয়েছে সেটা ওর মুখ দেখে বুঝতে পারছে অনন্ত। ওর দিকে আর না তাকিয়ে দ্রুত পা চালালো কাজল বাড়ির উদ্দেশ্যে। কিচেন থেকে বেরিয়ে বাথরুমে ঢুকেছেন প্রাক্তন প্রধান শিক্ষিকা কাজল গুহ দত্ত। আজ বৌমাদের আলোচনাটা কানে যেতে বেশ লজ্জা পেয়েছেন। তারপর বাড়ি থেকে বের হতে বড় সংকোচ লাগছিল, তাই আজ ওখানে না গিয়ে বাথরুমে ঢুকে পড়েছেন। আজই প্রথম জানলেন তিনি যে সবকিছু জেনে গেছে ছেলের বউয়েরা। উনি যে স্নান করতে যাওয়ার আগে কেন জোড়া শিব মন্দিরে ঠাকুরের পায়ে আবির দিতে যান সেটা বুঝতে পারতো না কেউই এতদিন। শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে তারাও বুঝতে পারেননি। এখন অবশ্য তারা আর কেউ নেই। কাজলই সংসারের সর্বময় কর্ত্রী। তার স্নেহের ছত্র ছায়ায় রয়েছে তার ছেলে বৌমারা। সকলেই তাকে যথেষ্ট সমীহ করে, তাই এই ব্যাপারে কখনো কোনো প্রশ্ন করেনি তাকে কেউ। এতদিনের অজানা রহস্য সকলের কাছে ফাঁস করেছে তার আদরের নাতি চিঙ্কু। গত বছর দোলের দিন কাজল বাড়ি থেকে বের হওয়ার পর চিঙ্কু নাকি ঠামির পিছু পিছু মন্দিরে গিয়েছিল। উনি খেয়াল করেননি সেটা। চিঙ্কু বাড়িতে এসে বলেছিল মন্দিরের নিচে ঠাম্মিকে রং মাখাচ্ছে দাদুন। ব্যাস, তখনই সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল বৌমাদের কাছে। আজ সকালে এই নিয়ে ওদের হাসাহাসি করতে শুনেছেন কাজল। উনি রান্নাঘরে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়েছিলেন। গ্যাসে লুচি ভাজতে ভাজতে চন্দ্রিকা তখন বিদিশাকে বলছিল, মায়ের কপালটা কেমন ভাবো, কত রোম্যান্টিক আমাদের শ্বশুর মশাই। এই বুড়ো বয়সেও বউকে আবির মাখানোর জন্য মন্দিরে গিয়ে বসে থাকেন, অথচ ওনার ছেলেরা একেবারে রসকসহীন। বিদিশা বেলা লুচির থালাটা এগিয়ে দিয়ে বলেছিল, যা বলেছ দিদি ভাই, মাকে দেখে হিংসে হয় আমার। মায়ের প্রতি কি প্রেম এখনো বাবার? আমি অনিকেতকে বলতে কি বলল জানো? চন্দ্রিকা আগ্রহ নিয়ে বলল, কি বলেছে রে? বলল যত সব ফালতু আলোচনা, তোমাদের মতো নয় মায়েরা, ওরা স্বামীদের ভক্তি শ্রদ্ধা করতে জানে। ঠাকুরের পায়ে আবির দিয়ে তাই হয়তো বাবার পায়ে আবির দিয়েছে, তখনই মাকে কপালে আবির দিয়েছে বাবা।
চন্দ্রিকা বলল, আমি তো তোর দাদা ভাইকে বলতেই বললো 5 বছরের ছেলেটাকে স্পাই তৈরি করছো। ভয় আমি আর কিছু বলিনি বাবা। ছেলেদের জন্য মনে মনে গর্ববোধ করছিলেন কাজল। তবে তখন আর রান্নাঘরে ঢুকতে পারেননি। পুরনো কথাগুলো মনে করতে করতে বাড়ি ফিরলেন অনন্ত দত্ত। বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন তিনি। আবিরের প্যাকেটটা বার করলেন পাঞ্জাবির পকেট থেকে। কাজল কপট রাগ দেখালেন, কি হচ্ছেটা কি? ছেলেরা বৌমারা সবাই বাড়িতে আছে, নাতি নাতনিরাও বড় হয়ে গেছে। এই স্নান করে এলাম, এখন আমি আবির মেখে ঘর থেকে বেরোবো কি করে বলো তো? অনন্তের গলায় রীতিমতো অভিমানের সুর। দোষটা কার শুনি? আমি সেই 1:45 থেকে জোড়া শিব মন্দিরের ওখানে অপেক্ষা করছি। এখন 1:30 বাজছে, অথচ তোমার পাত্তা নেই, তাই বাধ্য হয়ে বাড়ি চলে এলাম। কাজল বললেন, এবারটা রেহাই দাও। আমি তোমার নাতি নাতনিদের আজ মালপোয়া করে খাওয়াবো বলেছিলাম, সেটা না করে বাড়ি থেকে যাই কি করে বলো তো? অনন্ত বললেন, তোমার নাতি নাতনির জন্য বললেই তো মালপোয়া দিয়ে যেত মোড়ের মিষ্টির দোকান থেকে। ওদের আবদার রাখতে গিয়ে তুমি আমার কথা ভুলে গেলে। বলেছিলাম যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে আজকের দিনে আবির মাখাবো। তার মানে কি এটাই বুঝবো যে মাস্টারনি চাইছে না আমি আর বেঁচে থাকি? 65 তো হলো, আর কদিন? নিজের হাত দিয়ে অনন্তের মুখটা চেপে ধরলেন কাজল। খবরদার এ কথা বলবে না। কথা ছিল রিটায়ারমেন্টের পর দুজনে ইচ্ছে মতো বেড়াবো, সে কথা ভুলে গেলে? ভুলিনি আমি, ভুলেছো তুমি। ছেলেদের বিয়ে দিয়ে সংসারই করলাম। নাতি নাতনির মুখ দেখলে, ওরা স্কুলে পড়ার মতো হলো। এমনকি তোমার অবসর নেওয়ার পরও 5 মাস পেরিয়ে গেল, তবু বেড়াতে যাওয়ার নামও উচ্চারণ করনি তুমি। এবার সত্যি যাব। তাহলে পরের বছর দোল পূর্ণিমায় আমরা বৃন্দাবনে থাকবো, কি রাজি তো? আমি কিন্তু আমার কোনো কথার খেলাপ করিনি, আশা করি তুমিও করবে না। কাজল বললেন, করব না। বাইরে থেকে চিঙ্কু আর মুনু ডাকাডাকি করছে। মহা সমস্যায় পড়েছেন কাজল। আজকের দিনে অনন্তের কাছে আবির না মেখে বাইরে বেরোতেও ইচ্ছে করছে না। এদিকে লজ্জা করছে বৌমাদের কথা ভেবে। কি করবেন বুঝতে পারছেন না। তবে কি আবার হার স্বীকার করবেন? অনন্তের কাছে বারবার হেরে যান কাজল। সত্যি কথার খেলাপ করেননি কখনো অনন্ত। সেদিন কাজলকে আবির দেওয়ার পরই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে বিয়ে করার। ব্যবসায়ী বাড়ির ছেলে অনন্ত। তার 25 বছর বয়সী একটা ওষুধের দোকান করে দিয়েছিলেন অমর দত্ত। তারপর শুরু হয় বিয়ের জন্য পাত্রী দেখা। অনন্ত প্রথম দিনে জানিয়ে দিয়েছিলেন পাত্রী দেখা বন্ধ করতে। বাবা মায়ের সামনে বলেছিলেন, এখন বিয়ের কথা মুখে আনবে না তোমরা। 30 বছর বয়সের আগে কেউই বিয়ে করে না এ যুগে। এই 5 বছরে আমি বরং চেষ্টা করি ওষুধের দোকানটাকে ঠিকঠাক দাঁড় করাতে। ছেলের ব্যবসায় মন বসেছে জেনে খুশি হয়েছিলেন অমর দত্ত। তবে ছেলের 5 বছর পর বিয়ে করতে চাওয়ার আসল কারণটা জেনেছিলেন তারা অনন্তের বিয়ের আগে। কাজলকে যে তিনি বিয়ে করতে চান, কথাটা মা বাবাকে জানিয়েছিলেন অনন্ত কাজল স্কুলের চাকরিটা পাওয়ার পরই। প্রথমে ঘোর আপত্তি করেছিলেন তারা এই বিয়েতে। একে মেয়ে চাকুরিজীবী, তাতে আবার বেশ কালো, এমন মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তাদের একমাত্র ছেলের। কিন্তু অনন্তের জেদের কাছে হার মেনেছিলেন তারা। 26 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে পা রেখেছিলেন কাজল গুহ। তারপর পেরিয়ে গেছে 35টা বছর। বিয়ের পর অবশ্য তাকে অন্তর থেকেই মেনে নিয়েছিলেন শ্বশুর মশাই ও শাশুড়ি মা। কাজলকে শুধু বিয়েই করেননি অনন্ত, প্রথম দিন থেকে আজ অবধি স্ত্রীর কথায় যথেষ্ট গুরুত্ব দেন তিনি। ব্লাড প্রেশার হাই হওয়ার পর থেকে অনন্তের একার পক্ষে দুটো ব্যবসা দেখা সম্ভব হচ্ছিল না আর। কর্মচারীদের ওপর ভরসা করতে হচ্ছিল অনেকটাই। তবুও তেমন বিশ্রাম পাচ্ছিলেন না অনন্ত। তার শরীরের কথা ভেবে চিন্তিত হয়ে পড়েছিলেন কাজল। তখনই কাজলের নির্দেশ মতো বড় ছেলে অনিমেষকে ওষুধের দোকানটার দায়িত্ব দিয়েছিলেন অনন্ত। অনিমেষ তখন সবে বিএসসি পাশ করেছে। স্বামী টেনশন কমানোর জন্য কাজল ছেলেকে অনুরোধ করেছিলেন পড়া ছেড়ে ব্যবসা দেখার জন্য। দুজনে পরামর্শ করে মাত্র 26 বছর বয়সে বিয়েও দিয়ে দিয়েছিলেন অনিমেষের। ছোট ছেলে অনিকেত ব্যবসার ধারে কাছেও ঘেঁষেনি কখনো। এমটেক পাশ করে মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে চাকরি করছে সে। অনিকেতের বিয়ে হয়েছে বছর 2 আগে। ছেলেরা আজও ভীষণভাবে মায়ের বাধ্য। সব মিলিয়ে বেশ সুখের সংসার কাজলের। এত সুখ এত আনন্দ পেয়েছেন তিনি মনের মতো স্বামী পেয়েছেন বলেই। ভীষণ ভালোবাসেন তিনি অনন্তকে, তাই তাকে কোনো রকম কষ্ট দিতে মন চায় না। আবিরের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন অনন্ত দত্ত। তার চোখে মুখে ফুটে উঠেছে দুষ্টু বুদ্ধি। ভিজে চুলে চিরুনি চালাতে চালাতে কাজল বললেন, তোমার হাতে আবির না মেখে স্নান করার ইচ্ছা কি আমারই ছিল? কিন্তু সকালবেলায় বৌমাদের কথাগুলো শোনার পর কেমন লজ্জা লাগছে। অনন্ত অবাক চোখে তাকালেন কাজলের দিকে। কি বলছো তুমি? এই নিয়ে বৌমারা তোমাকে কিছু বলেছে? কাজল সম্মতি জানিয়ে ঘাড় নাড়লেন।
অনন্ত এবার চেপে ধরলেন তাকে। কে কি বলেছে বলতেই হবে। নিরুপায় হয়ে সবটা বললেন কাজল। শুনে হো হো করে হেসে উঠলেন অনন্ত। এই ব্যাপার, তাহলে তো এবার আরো বেশি করে আবির মাখাবো তোমাকে। কথা বলতে বলতে কাজলকে জাপটে ধরে আবিরে লাল করে দিলেন কাজলের মুখটা। তারপর দরজা খুলে স্ত্রীর হাত ধরে বেরিয়ে এলেন। চন্দ্রিকার বিপাশা বেরিয়ে এসেছে ঘর থেকে। ছেলেদের নাম ধরে ডাক দিলেন অনন্ত। অনিমেষ অনিকেত দুজনেই বেরিয়ে এলো ঘর থেকে। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে প্রায় একই সঙ্গে বলল, কি হয়েছে বাবা? অনন্ত গম্ভীর গলায় বললেন, নিচে নেমে আয়। দুজনেই সিঁড়ি ভেঙে নেমে এলো তাড়াতাড়ি। নিজের পকেট থেকে অবশিষ্ট আবিরের প্যাকেটটা বার করে অনন্ত বললেন, তোরা দুজনই এর থেকে আবির নিয়ে বৌমাদের মাখিয়ে দে। অনিকেত বলল, কেন বাবা? কেন জানিস না? আজ দোল, তাই প্রিয়জনদের আবির মাখাতে হয়। ভালোবেসে মাখালে এই রং শুধু মুখে লাগে না, মনেও লাগে। ওদের প্রতি কর্তব্য করিস ঠিকই, কিন্তু ওদের মনের খোঁজ নিয়েছিস কখনো? অনিমেষ বলল, ওরা কিছু বলেছে বুঝি? অনন্ত বললেন, সব কথা বুঝি বলে বোঝাতে হয়? হয় না। ব্যবসা চাকরি করে অর্থ উপার্জন করে কি হবে যদি জীবনের রূপ রসকে উপভোগ করতে না পারিস? অবশ্য তোদের কাছে উপভোগের মানে অন্য। পার্টিতে গিয়ে ড্রিঙ্কস হাতে হুল্লোড় করে যারা ভাবে জীবনকে উপভোগ করছে, তারা আসলে ভুল ভাবে। তাদের পাওয়ার ঘর আসলে শূন্য থাকে। আমি সারা জীবন ব্যবসা করেছি, তবু কখনো লাভ লোকসানের চুলচেরা হিসেব করিনি, বরং আনন্দ খুঁজেছি জীবনের। শোন তবে, 40 বছর আগে দোলের দিন তোর মাকে আমি প্রথম আবির মাখিয়েছিলাম। সেই থেকে এতগুলো বছর একইভাবে রং মাখাই। বাকি যে কদিন বাঁচবো এভাবেই মাখাবো। আসলে প্রথম দিন রংটা মাখিয়েছিলাম মন থেকে, তাই সেটা ফিকে হয়নি এতদিনেও। আমি জানি আমার মতোই তোদের মা নিজেও অপেক্ষা করে থাকে এই বিশেষ মুহূর্তটার জন্য। সারা বছরের দৈনন্দিন ব্যস্ততা, উন্নতির শিখরে ওঠার বাসনা সবই থাকুক, শুধু তারই মধ্যে নিজেদের জন্য ধরে রাখিস এরকম ছোট ছোট কিছু ভালো লাগার মুহূর্তকে। তাহলে জীবনের শেষ প্রান্তে এসেও কখনো বর্ণহীন মনে হবে না জীবনটাকে। নিজের কথা শেষ করে ওয়াশরুমে ঢুকে গেলেন অনন্ত। আবিরে প্যাকেটটা হাতে নিয়ে অনিমেষ ইশারা করলো ভাইকে। মায়ের পায়ে আবির দিয়ে দুজনেই স্ত্রীদের মুখে আবির মাখিয়ে দিল। চিঙ্কু আর মনুও নতুন করে আবির খেলা শুরু করলো। পাড়ার ক্লাবের ছেলেরা দোল উপলক্ষে মাইক্রোফোনে গান বাজাচ্ছে। বাতাসে ভেসে আসছে সেই সুর, রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে। তোমার আপন রাগে, তোমার আপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে। অনিমেষ ও অনিকেত স্ত্রীদের নিয়ে নিজের নিজের ঘরে ঢুকে গেছে। চিঙ্কু আর মনুকে নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছেন কাজল। অনন্তের কথাগুলো বাজছে এখনো কানের মধ্যে। 41টা বছরেও এক লহমায় টপকে উনি পৌঁছে গেছেন সে বিশেষ দিনটায়, যেদিন অনন্তের দেওয়া রঙে প্রথম রেঙে উঠেছিল তার মন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।